বাড়ির সিচুয়েশান খুব খারাপ হওয়ার জন্য আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না। আপনারা কালকেও জানেন, গতকালের ভিডিওতে আমি ভুল করে ফেলেছিলাম, আবার ভিডিওটা চেঞ্জ করতে হয়েছে। তো যদি কিছু ভুল বলে থাকি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি একটা ক্রিটিক্যাল সিচুয়েশানের মধ্যে রয়েছি। তাও চেষ্টা করছি আপনাদেরই জন্য, শুধু যদি আর একটা ভিডিও আপনাদের জন্য কিছু শেয়ার করতে পারি। তো আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অ্যালবার্টোর একটা চোট নিয়ে, কালকে প্র্যাকটিস করতে পারেনি, এটা নিয়ে একটা কথা উঠেছে যে তার কি চোট আছে না আছে, সেটা নিয়ে যতটুকু আপডেট পাওয়া গেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পরবর্তী ম্যাচে মোহনবাগানকে থামানোর জন্য কেরালা ব্লাস্টার কী কী স্ট্র্যাটেজি নিতে পারে, তারা কী কী করতে পারে, মোহনবাগানের সুবিধে কোথায় রয়েছে, অসুবিধে কোথায় রয়েছে, সেটা নিয়ে একটু আলোচনা করে নেবো। প্রথমে বলি যে কোনো আপনি যদি অপোনেন্টের কোচ হন, কেরালা ব্লাস্টারের কোচ হিসেবে যদি ভাবনা চিন্তা করেন, তাহলে দেখবেন গত কয়েকটা ম্যাচের মধ্যে মোহনবাগান আটকেছে শুধুমাত্র ওড়িশা ম্যাচটায়। বাকি সব ম্যাচে বিভিন্ন বাধা পেরিয়ে মোহনবাগান কিন্তু জয়টা ছিনিয়ে আনতে পেরেছে। তো স্বাভাবিকভাবে যে কোনো কোচ হিসেবে তার টার্গেট থাকবে যে ওড়িশা ম্যাচে কীভাবে মোহনবাগানকে আটকেছিলেন সার্জিও লোবেরা। ম্যাচটা ড্র হয়েছিল, তো তাও মোহনবাগানকে তো ফার্স্টে গোল দেওয়ার পর ওরা অনেকক্ষণ আটকে রাখতে পেরেছিল। ওরা কী স্ট্র্যাটেজি নিয়েছিল, তো সেই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করতে চাইবেন যে কোনো কোচ, কেরালা ব্লাস্টার বলে নয়, যে কোনো টিমের কোচ এটা করতে চাইবেন। তো মোহনবাগানের সমস্যাটা যেটা হচ্ছে, মোহনবাগান যেহেতু ডিফেন্সটাকে একটু শক্ত রাখতে চাইছে, ডিফেন্সের দিকটা একটু বেশি জোর দিতে চাইছে, 4টে ডিফেন্সের প্লেয়ার রয়েছে, তার সামনে 2জন ব্লকার রয়েছে, তো ন্যাচারালি আমাদের ডিফেন্সটা স্ট্রং রয়েছে। স্বাভাবিকভাবে যদি কোনো টিম ম্যাক্সিমাম প্লেয়ারদের দিয়ে ডিফেন্সটাকে জ্যাম করে, তখন মোহনবাগানের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে সেখানে লোক বাড়াতে পারছে না, বা যেহেতু ডিফেন্সের প্লেয়াররা বেশি রয়েছে সেই তুলনায় হাইলাইন ডিফেন্স আনতে হচ্ছে, প্লাস একটু সমস্যা হচ্ছে। তো এই জায়গাটা কিন্তু টার্গেট করবে, কিন্তু উড়িষ্যা ওই জায়গাটা টার্গেট করতে পেরেছিল এই কারণে যে তারা প্রথমে একটা গোল পেয়ে গেছিলো, তাই জন্য তারা ওটাকে আটকে রাখতে চেয়েছিল, গোলের লিডটাকে রেখে দিতে চেয়েছিল। এবার মনবীরের গোলটা ছাড়া কিন্তু আমরা ওই ম্যাচটায় সেইভাবে খেলতে পারিনি। প্রচুর চেষ্টা সত্ত্বেও কিন্তু আমরা উড়িষ্যার ডিফেন্স ভেঙে আর একটা গোল করে 3 পয়েন্ট আনতে পারিনি। তো সেই চেষ্টাটা কিন্তু কেরালা ব্লাস্টারের কোচও করবেন এই ম্যাচে, সেটা আমরা আগে থেকেই বুঝতে পারি বা বুঝতে পারছি বলা চলে। তো আমার ব্যক্তিগত ধারণা কিন্তু কেরালা ব্লাস্টার মোহনবাগান যে স্টাইলটায় খেলছে, ডিফেন্সটাকে আগে ব্লক করে তারপর অ্যাটাকের ভাবনা চিন্তা করা, সেই জায়গাটাতেই যেতে চাইবে। কিন্তু এখানে মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ আছে, মোহনবাগান কিন্তু খুব ভালোভাবে লং বলটা খেলছে, লং বল উঠছে, লং বলগুলোকে নামিয়ে সুন্দর অ্যাটাক তৈরি করছে। এই কাজটা কিন্তু অপোনেন্ট করতে পারবে না, যেহেতু আমাদের 2জন লম্বা দৈত্যাকার ডিফেন্ডার রয়েছে, তাদের এগেনস্টে লং বল খেলতে গেলে খুব একটা লাভ কিন্তু হবে না। নেক্সট হচ্ছে লিস্টন মনবীর গোল পাচ্ছে, অথচ দিমি জেমি এরা গোল সেইভাবে পাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটার পেছনে দুটো কারণ আছে। একটা হচ্ছে সেটা হচ্ছে যে লিস্টন এবং মনবীরের পেছনে কিন্তু আরেকজন করে উইঙ্গার বা উইং ব্যাক রয়েছে, বা উইং ব্যাক বলা ভুল হবে, লেফট ব্যাক, রাইট ব্যাক, সাইড ব্যাক রয়েছে। ফলে মনবীর লিস্টনকে আটকানোর চেষ্টা করলে তাদের যে উইং ধরে রান, সেটা আটকানোটা সম্ভব হচ্ছে না, কারণ লিস্টনকে আটকালে পেছন থেকে আশিক উঠে যাচ্ছে, আশিককে আটকালে লিস্টন উঠে যাচ্ছে, একইভাবে মনবীরকে আটকালে আশিস উঠে যাচ্ছে, আশিসকে আটকালে মনবীর উঠে যাচ্ছে। ফলে ফাইনাল থার্ড পর্যন্ত বল নিয়ে যেতে লিস্টন মনবীরের সমস্যা হচ্ছে না। এবার অপোনেন্ট জানে যে ওদের গোল করার লোক বা আমাদের গোল করার লোক হচ্ছে দিমিত্রি পেট্রাটস, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স, গ্রেগ স্টুয়ার্ট। তাই অপোনেন্ট কিন্তু মেনলি বক্সের মধ্যে দিমিত্রি পেট্রাটস হোক, জেমি ম্যাকলারেন হোক, এদেরকেই কভার করার চেষ্টা করছে, এদের দিকে এক্সট্রা নজর দিচ্ছে, যার ফলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে, আগের ম্যাচেও যেটা দেখা গেল, লিস্টন ভেতরে ঢুকে গিয়ে সাইড দিয়ে যখন বল বাড়াচ্ছে, সেগুলো যখন জেমি বা দিমি পাচ্ছে না, তখন ডাইরেক্ট নিজে ঢুকে গিয়ে শট করে গোল করে দিচ্ছে। তো এখানেই মোহনবাগানের অ্যাডভান্টেজ। যদি তারা মনে করে যে পরের ম্যাচে লিস্টন মনবীরকে কভার করতে যাবে, তাদেরকে গোল করতে দেবে না, তাদেরকে 2টো প্লেয়ার গার্ড নেবে, তখন কিন্তু অটোমেটিক্যালি জেমি বা দিমি বা গ্রেগ স্টুয়ার্ট বা জেসন কামিন্স এরা কিন্তু ওপেন স্পেস পেয়ে যাবে। আমাদের প্রথম দিকে মনে হয়েছিল যে মলিনার প্লেয়িং স্টাইলটা আমরা কেউ বুঝতে পারছি না, তিনি কি করতে চাইছেন, কি করাতে চাইছেন। তিনি অনেক ভাবনা চিন্তা করে নতুন ধরনের একটা প্লে স্টাইল ইমপ্লিমেন্ট করতে চাইছেন, এবং সেটা এখনও পর্যন্ত সাকসেসফুলভাবে তিনি কিন্তু ইমপ্লিমেন্ট করেছেন। আপনি যদি খুব ভালোভাবে আইএসএলের সমস্ত টিমের খেলা দেখেন,
তাহলেও কিন্তু মোহনবাগান যে খেলাটা খেলছে সেটা চট করে কোথাও খুঁজে পাবেন না। এবং মোহনবাগান কিন্তু খুব স্মুথলি অপারেট করছে, কোনো সময় মনে হচ্ছে না যে মোহনবাগান সেই ঝাঁপিয়ে পড়লো বাঘের মতো, পারছে না তাও লড়ে যাচ্ছে বা অপোনেন্টকে ছিঁড়ে ফেলবে, এরকম ব্যাপারটা নয়। খুব স্মুথলি খুব শান্তভাবে খেলাটা হচ্ছে এবং স্মুথলি আমরা ম্যাচগুলোকে বের করে নিয়ে চলে আসছি। আর সেটা হচ্ছে পুরোপুরি টেকনিকের জন্য বা টেকনিক্যাল অ্যাডভান্টেজের জন্য। মোহনবাগান ভীষণ টেকনিক্যাল খেলছে এবং সেট পিসেরও কিন্তু সুন্দর ইউটিলাইজেশন করছে, যেটা আগে আমরা দেখতে পেতাম না মোহনবাগানের থেকে অতটা মানে সেট পিসগুলো কর্নারগুলোকে কনভার্ট করা, সেটা কিন্তু এবছর দেখাও যাচ্ছে। এখন এই মোহনবাগান টিমের কি উইকনেস নেই? কেরালার কোচ কিন্তু এই কথাটা বলেছেন যে প্রত্যেকটা টিমের উইকনেস আছে, অ্যাডভান্টেজ আছে, তো আমাদের সেইগুলো বুঝেই খেলতে হবে। তো মোহনবাগান টিমের অবশ্যই উইকনেস আছে, কিছু জায়গায় সমস্যা রয়েছে। এবং সমস্যা বলবো না, আপনারা যে সমস্যা বলতে যেটা বলতে চাইছেন যে লিস্টনের সেলফিশ প্লে, মানবীর বল ঠিক মতো বাড়াচ্ছে না বা আশিস ডাই বল মানে প্রপার পাস বাড়াতে পারছে না, ওগুলোর কথা আমি বলছি না, ওগুলো মিস্টেক। কিন্তু উইকনেসের জায়গা আছে, সেটা নিয়ে আমার মনে হয় আলোচনা করাটা ঠিক হবে না এই মুহূর্তে। এবং মলিনা প্রথম দিকে উইং দিয়ে শেষ করার চেষ্টা করছে অপোনেন্টকে। অপোনেন্ট যদি উইকের অ্যাটাকটা সারভাইভ করে যায় তখন তিনি কিন্তু মাঝখান দিয়ে পেনিট্রেট করার চেষ্টা করছেন গ্রেগ স্টুয়ার্টকে নামিয়ে। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে যখন গ্রেগ স্টুয়ার্ট নামছে বা মাঝখান দিয়ে পেনিট্রেশনের চেষ্টা হচ্ছে তখনও কিন্তু উইংটা অফ করছেন না, উইংয়ের অ্যাটাকটাকে রেখেই তার উপর এটাকে এক্সট্রা অ্যাটাক হিসেবে দিচ্ছে। এটা মোহনবাগানের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে এবং অপোনেন্টের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে যে তারা কোনো রকমে উইংটাকে হয়তো আটকে রাখছে কিছুক্ষণ, তারপর দেখছে মিডল থার্ড দিয়েও অ্যাটাক হচ্ছে, তাহলে তারা উইং সামলাবে না মিডল থার্ড সামলাবে। মিডল থার্ড বা আমাদের মিডল পজিশনটাকে আটকাতে গেলে ওরা সাইড দিয়ে ঢুকে যাচ্ছে, সাইডটাকে আটকাতে গেলে ওরা মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছে, এই সমস্যায় পড়বে অপোনেন্ট। তাই আপাত দৃষ্টিতে একমাত্র মোহনবাগানকে বিপদে ফেলার রাস্তা হচ্ছে ডিফেন্সটা জ্যাম করা, যেটা অনেক টিমই করেছে, কেউ আটকাতে পেরেছে কেউ রাখতে পারেনি। তো কেরালাও মনে হয় সেটাই করবে এবং কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলার চেষ্টা করবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এছাড়া দেখুন, নর্মাল ফুটবলের বাইরে কিছু আলাদাও ট্যাকটিস রয়েছে, যেমন অতিরিক্ত মারধর করা বা খেলাটাকে ঘেঁটে দেওয়া, মানে একটা বাজে রকম ফুটবল খেলে খেলাটাকে নষ্ট করা। এই ধরনের ট্যাকটিসের কথা আমি বলছি না, এগুলো যে কোনো টিমের এগেনস্টে নিতে পারে কিছু না করতে পারলে, কিন্তু 3 পয়েন্ট টার্গেট নিয়ে যদি কোনো অপোনেন্ট নামে তার পক্ষে এই ধরনের খেলা খেলে 3 পয়েন্ট আনাটা সম্ভব হয় না। আর এবার যদি চলে আসি অ্যালবার্টোর খবরে, তাহলে বলবো যে অ্যালবার্টো কালকে প্র্যাকটিস করেনি ঠিকই, তার পায়ে পেশিতে একটু টান ছিল, একটু প্রবলেম মনে হয়েছিল একটা ট্যাকেলের জন্য, সেই জন্য তাকে আর প্র্যাকটিস করার রিস্ক নেয়নি, রেস্ট দেওয়া হয়েছিল। সেরকম কোনো চাপের বিষয় নয় যে অ্যালবার্টো খেলবে না বা এরকম কোনো খবর পাওয়া যায়নি। আমি পার্সোনালিও খোঁজ নিয়েছিলাম, কিন্তু অ্যালবার্টোকে নিয়ে সেরকম কোনো সমস্যা আপাতত আমি শুনতে পাইনি। এবার আজকের প্র্যাকটিসে যদি নতুন করে কিছু সমস্যা দেখা যায়, সেটার যদি খবর আসে বা সেরকম কোনো খবর পাই আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওতে এইটুকুই, চেষ্টা করলাম, জানি না কীরকম করতে পেরেছি, অ্যানালিসিস আদৌ হলো কি হলো না। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন, এর বেশি কিছু বলছি না। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।